প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর অধ্যায়ে আজকে আমরা কিছু শিখব। অর্থাৎ প্রথম পাঠের পরে আজকে দ্বিতীয় পাঠে তার পরবর্তী অংশ আমরা শিখব। তাহলে শিক্ষার্থীরা আসো, আজকে আমরা কি কি শিখব বোর্ডের দিকে তোমরা খেয়াল করো। আজকে আমরা যা যা শিখব এখানে আমরা দুটো অংশে ভাগ করছি। একটি হচ্ছে গাণিতিক অংশ, আরেকটি কিছু তাত্ত্বিক অংশ আছে, যে তাত্ত্বিক অংশটা তোমাদের পরবর্তীতে আরও কিছু গাণিতিক অঙ্ক করতে সাহায্য করবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, 1 নাম্বার শিক্ষণফল হচ্ছে কোনো বস্তুর উপর একই সাথে 30 নিউটন ও 40 নিউটন দুটি বল 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে লব্ধি বলের মান ও দিক তোমরা নির্ণয় করতে পারবে। এরপর দ্বিতীয় প্রশ্নটি ছিল, নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে 6 কিলোমিটার পার আওয়ার বেগে একজন মাঝি নৌকা চালনা করছেন, নৌকাটির প্রকৃত বেগ কত এবং বেগের দিক কী হবে তা তোমরা নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীরা এরপর কিছু তাত্ত্বিক অংশ, লব্ধি ভেক্টর কি, ভেক্টর বিভাজন উপাংশ ব্যাখ্যা করতে পারবে এবং লম্বাংশে ভেক্টর বিভাজন ও যে কোনো দুটি উপাংশে ভেক্টর বিভাজন করতে পারবে। শিক্ষার্থীরা ভেক্টর বিভাজন নীতির পরে ভিত্তি করে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক শিখব, যা 4 নম্বরে আমরা রাখছি। 4-এর কতে রাখছি, লন রোলারকে ঠেলার চেয়ে টানা সহজ কেন তা ব্যাখ্যা করতে পারবে। গুণ টানার ফলে নৌকা সামনের দিকে এগিয়ে চলে কেন তা ব্যাখ্যা করতে পারবে। এবং শিক্ষার্থীরা শেষ পয়েন্টটি ছিল, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা গাণিতিক অংশের মুখোমুখি হই। তাহলে উদ্দীপকের আলোকে আমরা সর্বপ্রথম উপাত্তসমূহ লেখার চেষ্টা করব। যদি আমরা উপাত্তসমূহ সঠিকভাবে লিখতে পারি তাহলে গাণিতিক মান সঠিক আসবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, 1 নাম্বার তোমরা উদ্দীপকটা দেখো, কোনো বস্তুর উপর একই সাথে 30 নিউটন বল। তাহলে দেওয়া আছে প্রথম বলটিকে আমরা পি যা ইন্ডিকেট করলাম, পি ইজ ইকাল টু 30 নিউটন অ্যান্ড অ্যানাদার ফোর্স, দ্বিতীয় বলটি হচ্ছে কিউ ইজ ইকাল টু 40 নিউটন। এই দুটো বল আলফা ইজ ইকাল টু 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে তাদের লব্ধির বলের মান, অর্থাৎ আর ইজ ইকাল টু হট এবং দিক লব্ধি ভেক্টর প্রথম ভেক্টরের সাথে কী কোণে ক্রিয়াশীল তার মান বের করো, অর্থাৎ থিটা ইজ ইকাল টু হট। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথম পাঠে ভেক্টরের শিখছিলাম লব্ধি ভেক্টরের মান ও দিক সামুদ্রিক সূত্র প্রয়োগ করে আমরা বের করছিলাম দুটি গাণিতিক ইকুয়েশান, অর্থাৎ লব্ধি ভেক্টরের মান আর ইজ ইকাল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে এই সমীকরণটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি আর ইজ ইকাল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা, और रूट ओवर पीर वैल्यू 30 तार होल स्क्वायर प्लस 40 तार होल स्क्वायर प्लस 2 इंटू 30 इंटू 40 इंटू साइन এখানে কজ 60 डिग्री और रूट ओवर 900 प्लस 160 1600 प्लस
2400 into half, or 2500 plus তাহলে 00 তাহলে শিক্ষার্থীরা শুধু ক্যালকুলেশনে পালা √3700 is equal to 60.82 827 is equal to 60.83 ইউনিট নিউটন। এটাই ছিল হচ্ছে আমাদের লব্ধি বলের মান। তাহলে আসো এবার আমরা দিক নির্ণয় করি। তাহলে দেখো আবার আমরা জানি দিক নির্ণয়ের ইকুয়েশনটা আমরা গত পাঠে শিখছিলাম। আবার আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 40 সাইন 60 ডিগ্রি বাই 30 প্লাস 40 into cos 60 degree, or tan inverse 40 into sin 60 degree √3/2 by 30 plus 40 into cos 60 degree half is equal to tan inverse 20 √3 by কাটাকাটি করলে 20 আর 30 50 is equal to tan inverse ক্যালকুলেশন করলে 0.69 is equal to 34.61। তুমি এটা ক্যালকুলেশন করবে ডিগ্রি। এটি ছিল হচ্ছে লব্ধির দিক, অর্থাৎ লব্ধি ভেক্টর আর পি ভেক্টরের সাথে 34.61 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এই ছিল হচ্ছে আমাদের 1 নম্বরের সলিউশন। আসো শিক্ষার্থীরা আমরা 2 নম্বর দেখি 1 নম্বরের সাথে কতটুকু মিল আছে। যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের সহজ হয়ে যাবে, ক্যালকুলেশনও সহজ। তাহলে উদ্দীপকের আলোকে আমাদের প্রথম কাজ হচ্ছে উপাত্তসমূহ লিখে ফেলা। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা এরকম একটা নদীতে বহমান, স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার এবং নৌকার বেগ 6 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ স্রোতের সাথে নৌকাটি 60 ডিগ্রি কোণে যদি ক্রিয়াশীল হয় তাহলে আমরা সবসময় নৌকার বেগটিকে ইউ দ্বারা অথবা স্রোতের বেগকে আমরা ইউ দ্বারা এবং নৌকার বেগ অথবা সাঁতারুর বেগকে আমরা ভি দ্বারা ইন্ডিকেট করব। তাহলে আমাদের অঙ্কটা খুব সহজ হবে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। তাহলে দেয়ারফর ইউ ইজ ইকুয়াল টু 3 কিলোমিটার/আওয়ার
নৌকার বেগ অথবা এখানে সাঁতারুর বেগ দিতে পারে 6 কিলোমিটার পার আওয়ার। অন্তর্ভুক্ত কোণ আলফা ইজিক্যাল টু 60 ডিগ্রি। তাহলে নৌকার প্রকৃত বেগ মানে লব্ধি বেগ, আর ইজিক্যাল টু হট, এবং এদের লব্ধি বেগ কোন দিকে ক্রিয়াশীল, অর্থাৎ স্রোতের বেগের সাথে কী কোণে ক্রিয়াশীল সেটা বের করব। তাহলে আমরা জানি লব্ধি আর ইজিক্যাল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টয়েস ইউভি কজ আলফা। তাহলে তোমরা 1 নম্বরের নিয়মে পি কিউ যেভাবে আমরা মান অ্যাপ্লাই করছিলাম এবং আলফার মান ব্যবহার করছিলাম, তোমরা সেইভাবে অঙ্কটি করবে, দেখবা অ্যান্সার চলে আসবে। এরপরে দিক নির্ণয়ের ক্ষেত্রে একইভাবে আমরা পি এবং কিউ এর জায়গায় থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স পি সাইন আলফা বাই ইউ প্লাস বি কজ আলফা। এখানে ডান পাশে উপাত্তসমূহের মান বসিয়ে আমরা থিটার মান অর্থাৎ লব্ধি বেগের সাথে স্রোতের বেগ কত কোণে ক্রিয়াশীল সেটা আমরা বের করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা এভাবে আমরা অসংখ্য অঙ্কে মুখোমুখি হব, এবং আমরা যদি কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই হবে আমরা যদি বলতে পারি তাহলে সহজে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা তার থেকে কিছু প্রশ্নের সমাধান আমরা করার চেষ্টা করি। লব্ধি ভেক্টর, তোমরা গত ক্লাসে দেখছিলে ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র অথবা ত্রিভুজ সূত্রে দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক আমরা সামুদ্রিক সূত্র ব্যবহার করে বের করছিলাম, যার অঙ্ক আমরা আজকে করলাম। তাহলে সেই লব্ধি ভেক্টর কি, অর্থাৎ 2 বা ততোধিক ভেক্টর যোগে যে নতুন ভেক্টর সৃষ্টি হয় তাকে লব্ধি ভেক্টর বলে। এখানে তোমরা যে লব্ধি যে কোনো ভেক্টর দিয়ে ইন্ডিকেট করতে পারো। তাহলে লব্ধি ভেক্টর হচ্ছে 2 বা ততোধিক ভেক্টর যোগে যে ভেক্টর সৃষ্টি হয় তাকে লব্ধি ভেক্টর বলে। আর যে ভেক্টরের মাধ্যমে লব্ধি ভেক্টর সৃষ্টি হলো এই ভেক্টরগুলিকে লব্ধি ভেক্টরের উপাংশ বলে। তাই এগুলো হচ্ছে কম্পোনেন্ট বা উপাংশ। তাহলে আর লব্ধি ভেক্টরের উপাংশ হচ্ছে এ, আর লব্ধি ভেক্টরের উপাংশ হলো বি। তাহলে এই উপাংশগুলো আমরা 2 বা ততোধিক ভেক্টর যোগে যে নতুন ভেক্টর পাইলাম সেই নতুন ভেক্টরটাকে আবার অ্যানালাইসিস করলে, আবার ভাঙলে অবশ্যই প্রথম ভেক্টরগুলো আমরা অবশ্যই পাবো। আর এই একটা ভেক্টরকে অর্থাৎ লব্ধি ভেক্টরকে ভেঙে 2 বা ততোধিক ভেক্টর অর্থাৎ আদি ভেক্টরগুলোতে প্রকাশ করাটাই হচ্ছে ভেক্টর বিভাজন। তাহলে শিক্ষার্থীরা আমরা কি শিখলাম? একটি ভেক্টরকে ভেঙে 2 বা ততোধিক ভেক্টর রাশিতে প্রকাশ করাকে ভেক্টর বিভাজন বলে। আমরা দুটি উপায়ে এখানে ভেক্টর বিভাজন আমরা শিখব। তাহলে এই ভেক্টরগুলিকে, যে ভেক্টরগুলোর দ্বারা নতুন ভেক্টর সৃষ্টি হয় ওই ভেক্টরগুলিকে হচ্ছে লব্ধি ভেক্টরের উপাংশ বলে। তাহলে শিক্ষার্থীরা উপাংশ কি? লব্ধি ভেক্টর যে ভেক্টরগুলো দ্বারা সৃষ্টি হয় ওই ভেক্টরগুলিকে লব্ধি ভেক্টরের উপাংশ বলে। তাহলে আমরা ভেক্টর বিভাজন লম্বাংশের মাধ্যমে এবং যে কোনো কোণের মাধ্যমে আমরা বের করতে পারি। তাহলে শিক্ষার্থীরা আমরা দুটো উপায়ে লব্ধি ভেক্টরের উপাংশ বের করব। তাহলে একটা ভেক্টরকে ভাঙলে দুটি উপাংশ আমরা পাবো। এই দুটো উপাংশ যদি মনে করো ওপি বরাবর লব্ধি ভেক্টর আর ক্রিয়াশীল, তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর এই লব্ধি ভেক্টর দুটি উপাংশ থাকবে। এই দুটো উপাংশ 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে এই উপাংশ দুটিকে লম্বাংশ আমরা বলতে পারি। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা
আর ভেক্টরটিকে ভাঙলে যে দুটি উপাংশ পাবো সেই দুটি উপাংশ আমরা কিভাবে বের করি। তাহলে এক্স অক্ষ উপর আর লব্ধি ভেক্টর শীর্ষবিন্দু থেকে লম্ব টানি, লম্ব হচ্ছে পিডি। এখন ধরি এক্স অক্ষের সাথে লব্ধি ভেক্টর আর আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ হলো। তাহলে এই সমকোণী ত্রিভুজের এক্স অক্ষ পাওয়া একটা উপাংশ আর ওয়াই অক্ষ পাওয়া, যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল পিডি, তাহলে পিডি বের করা মানে হচ্ছে ওয়াই অক্ষ পাওয়ার উপাংশ বের হয়ে আসা। তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক হচ্ছে কজ অন্তর্ভুক্ত কোণ আলফা, কজ আলফা সমান সমান ভূমি ওডি বাই অতিভুজ আর। তাহলে সুতরাং ওডি সমান সমান আর কজ আলফা, এবং কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন। তাহলে সাইন আলফা ইজ ইকাল টু লম্ব পিডি বাই অতিভুজ হচ্ছে আর। দেয়ারফর পিডি ইজ ইকাল টু আর সাইন আলফা। তাহলে আমরা লব্ধি ভেক্টর আর এর দুটি উপাংশ ওডি আর পিডি বের করলাম। তাহলে এক্স অক্ষ বরাবর শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, কোনো লব্ধি ভেক্টরের এক্স অক্ষ বরাবর বা ভূমির সমান্তরাল বরাবর উপাংশটিকে আর কজ আলফা, আর কজ আলফা, এবং উলম্ব বরাবর হচ্ছে আর সাইন আলফা। তাহলে শিক্ষার্থীরা যদি 90 ডিগ্রি কোণের লম্বাংশ অর্থাৎ উপাংশ দুটি ক্রিয়াশীল হয়, তাহলে আমরা এভাবে উপাংশ দুটি বের করতে পারি। তাহলে শিক্ষার্থীরা এবার যদি সমকোণ না হয় তাহলে কিভাবে বের করব। তাহলে শিক্ষার্থীরা আসো, এখানে তোমরা একটু খেয়াল রাখবে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে উচ্চতর গণিতের প্রথম পত্রে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত, এখানে একটা সূত্র আছে, আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো। সূত্রটি হচ্ছে কোনো ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। কোনো ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে শিক্ষার্থীরা লব্ধি ভেক্টর আর একটি আলফা কোণে ক্রিয়াশীল, আরেকটি বিটা কোণে ক্রিয়াশীল। কিউ ভেক্টর বিটা কোণে ক্রিয়াশীল। তাহলে আমরা সামুদ্রিকের ন্যায় অঙ্কন করি। ও এ বি সি। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, চিত্রের দিকে লক্ষ্য করো। এটা যদি বিটা হয়, অর্থাৎ বি ও সি কোণ যদি বিটা হয়, তাহলে ও বি এ কোণ একান্তর কোণ বিধায় এটা বিটা। তাহলে আমরা একটা ত্রিভুজের মধ্যে অবস্থান করছি, তাহলে এই কোণটা অর্থাৎ ও এ বি কোণ কী হতে পারে? তাহলে তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আলফা প্লাস বিটা যদি আমরা বাদ দিই, তাহলে আমরা ও এ বি কোণ পেয়ে যাব। তাহলে আমরা একটা ত্রিভুজের তিনটে কোণই পেয়ে গেলাম। তাহলে সেই সাইনের ত্রিভুজ সূত্র অনুসারে সাইনের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা লিখতে পারি পি পি ভেক্টর বাই পি ভেক্টরের বিপরীত কোণ হচ্ছে বিটা, তাহলে তার বিপরীত কোণে সাইন। তাহলে সাইন বিটা ইজ ইকাল টু কিউ বাই, তাহলে এটা কিউ হলে এটা কিউ, তাহলে কিউ কোণের বিপরীত হচ্ছে আলফা, তাহলে সাইন আলফা ইজ ইকাল টু আর বাই তার বিপরীত কোণ হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে সাইন 180 মাইনাস আলফা প্লাস बीटा और p बाई साइन बीटा इज इक्वल टू q बाई साइन अल्फा इज इक्वल टू r बाई আমরা
ত্রিকোণমিতিতে শিখছি 9 10-এ সাইন 180 ডিগ্রি বা পাই মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, সেকেন্ড কোয়াড্রাপোলে অবস্থান করে বিধায় এর আগে প্লাস সাইন আলফা প্লাস বিটা। তাহলে দেয়ারফর প্রথমটা সমান শেষটা থেকে আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা এবং কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এই ছিল হচ্ছে লব্ধি ভেক্টর আর এর দুটি উপাংশ পি এবং কিউ। শিক্ষার্থীরা এখানে তোমাদের প্রশ্ন জাগে আলফা এবং বিটা কোন দুটো যোগফল সমকোণ না, কিন্তু এখন যদি আমাদের আগের অবস্থায় আমরা প্রথমে সমকোণ দুটি উপাংশ সমকোণে অবস্থান করছিল, এখন যদি আমি সমকোণ ধরতে চাই তাহলে একই মান আসবে কি না? শিক্ষার্থীরা খেয়াল করো, যদি এখন আলফা এবং বিটার মান অর্থাৎ পি এবং কিউ দুটো উপাংশ যদি যোগফল যদি আলফা প্লাস বিটা এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কি দাঁড়ালো? পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটার মান হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1 সমান সমান আর সাইন বিটা এবং কিউ সমান সমান আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এখানে 90 ডিগ্রি আর সাইন আলফা, এখান থেকে আমরা সেখানে আমাদের শুধুমাত্র আলফা ছিল, এখানে বিটা ছিল না, তাহলে আমাদের এখানে আর সাইন 90 ডিগ্রি থেকে বিটা যদি আমরা বাদ দিই, 90 ডিগ্রি থেকে যদি আলফা বাদ দিই, 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে 90 ডিগ্রি মানে পাই বাই টু থাকলে ফেজ চেঞ্জ হয়ে যায়, তাহলে সাইন হয় কি কজ, তাহলে কজ আলফা, তাহলে পি সমান সমান আর কজ আলফা, অর্থাৎ অনুভূমি বরাবর দেখো সেই আর কজ আলফা এবং উলম্ব বরাবর আর সাইন আলফা চলে আসছে। তাহলে আমরা এভাবে উপাংশ সমকোণ হলে আমরা যে মান পাই সমকোণ ছাড়া আমরা এইমাত্র যে মান পেলাম তার থেকে আমরা পূর্বের অবস্থায় যেতে পারি। তাহলে শিক্ষার্থীরা আসো এই ভেক্টর বিভাজন নীতি অ্যাপ্লাই করে আমরা 4 নম্বর প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে দিতে পারি তা শিখি। প্রথম প্রশ্নটি হচ্ছে লন রোলারকে ঠেলার চেয়ে টানা সহজ কেন? আমরা জানি কোনো বস্তু ভূমির সাথে যখন চলার চেষ্টা করে তখন গতির বিরুদ্ধে ঘর্ষণ বল কাজ করে, বস্তু যত ভারী হবে ঘর্ষণ বল তত কাজ করবে, ফলে গতিকে মন্থর করে দিবে। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা যদি বস্তুটাকে আমরা পিছনের থেকে দেখো অনুভূমিকের সাথে আমরা এফ বলে সামনের দিকে যদি আমরা রোলারটাকে ধাক্কা দিই আলফা কোণে, তাহলে এটাকে এভাবে নিয়ে যাও, তাহলে এটা যদি আলফা হয় তাহলে তার বিপরীত কোণ আলফা, তাহলে এটা হচ্ছে এফ বল, তাহলে এখান থেকে লম্ব টানো। তাহলে খেয়াল করো আমরা একটু আগে শিখে আসছি অনুভূমিক বরাবর যে বল কাজ করে সেটা হচ্ছে ওখানে ছিল আর কজ আলফা, এখানে হচ্ছে এফ কজ আলফা এবং উলম্ব বরাবর হচ্ছে এফ সাইন আলফা। যেহেতু
আমার এফ পরিমাণ প্রযুক্ত বল দুটি অংশে ভাগ হয়ে গেল, একটা অনুভূমিক বরাবর এফ কস থিটা, এফ কস আলফা, যে বলটা আমার রোলারটাকে সামনের দিকে আগাতে চেষ্টা করবে, এবং এফ সাইন আলফা বস্তুটা নিচের দিকে ক্রিয়া করে বিধায় এই রোলারের ওজন হচ্ছে ধরে নিই ডাব্লু। তাহলে ডাব্লু যেহেতু এই বলটাও নিচের দিকে, তাহলে ডাব্লু প্লাস এফ সাইন আলফা, অর্থাৎ বস্তুটা অর্থাৎ রোলারটার ভর আরও কিছু পরিমাণ বেড়ে যাবে। আর বস্তুর ভর বাড়া মানে ঘর্ষণ বল বাড়বে, আর ঘর্ষণ বল বাড়লে গতি মন্থর হবে। তাই ঠেলা বস্তুটাকে ঠেলে সামনের দিকে নিয়ে যেতে গেলে দুটি অর্থাৎ ওজন প্লাস নিম্নমুখী উপাংশটি ফলে ভর বৃদ্ধি পায় বিধায় কষ্ট বেশি হবে। এবার শিক্ষার্থীরা ধরে নাও রোলারটিকে এফ পরিমাণ বলে সামনের দিক থেকে টানছে, তাহলে একইভাবে অন্তর্ভুক্ত কোণ আলফা ধরে নাও, তাহলে অনুভূমিক বরাবর হচ্ছে এফ কস আলফা এবং এই জায়গায় উলম্ব বরাবর হচ্ছে এফ সাইন আলফা। একইভাবে ভেক্টর বিভাজন বা বল বিভাজন নীতি অ্যাপ্লাই করে আমরা ব্যাখ্যা দিতে পারি। তাহলে অনুভূমিক বরাবর যে বলটা, সেই বলটাই হচ্ছে রোলারটা সামনের দিকে আগাতে থাকবে, এবং ঊর্ধ্বমুখী বলটা বস্তুর ওজন ছিল হচ্ছে ডাব্লু। তাহলে ডাব্লু থেকে যেহেতু বিপরীতমুখী, তাহলে কিছুটা বল ঊর্ধ্বমুখী বিধায় বস্তুটার ওজন কিছুটা কম মনে হবে, আর কম মনে হলেই ঘর্ষণ বল কম হবে, আর কম হলেই রোলারটা সহজে চলতে থাকবে। তাই আমরা বলতে পারি রোলারকে ঠেলার চেয়ে টানা সহজ। শিক্ষার্থীরা এবার আসো গুণ টানার ফলে নৌকা সামনের দিকে এগিয়ে চলে কেন। তাহলে শিক্ষার্থীরা আমরা একইভাবে ভেক্টর বিভাজন নীতি অ্যাপ্লাই করে আমরা এটা ব্যাখ্যা দিতে পারি। এখন গুণ টানা কি? গুণ টানা হচ্ছে নৌকাতে কোনো রশি বা দড়ি বেঁধে যদি কোনো ব্যক্তি নদীর তীরবর্তী স্থান দিয়ে সামনের দিকে আগাতে থাকে, তাহলে একে গুণ টানা বলা হয়। তাহলে শিক্ষার্থী খেয়াল করো, এ পরিমাণ বলে রশি ধরে টানছে, তাহলে অবশ্যই এই বলটা অনুভূমিক বরাবর এবং উলম্ব বরাবর দুটি অংশে ভাগ হবে। অনুভূমিক বরাবর হচ্ছে ধরে নিচ্ছি অনুভূমিকের সাথে আলফা কোণে ক্রিয়াশীল, তাহলে অনুভূমিক বরাবর হচ্ছে এই প্রযুক্ত বল এফ ডিভাইডেড হয়ে এফ কজ আলফা, এবং উলম্ব বরাবর হচ্ছে এফ সাইন আলফা, দুটি অংশে ভাগ হবে। তাহলে এই অনুভূমিক বরাবর বলটা নৌকাটিকে সামনের দিকে আগাবে, এবং এফ সাইন আলফা যেহেতু তীরবর্তী দিকে, তাহলে নৌকাটি কুলের দিকে নিতে চেষ্টা করবে। যেহেতু একজন মাঝি পিছনে বৈঠা নিয়ে হাল ধরে রাখে, কুলের দিকে যেন না যেতে পারে, তার সমমুখী বিপরীতমুখী বল দেওয়ার চেষ্টা করে, ফলে দুটো বল নিষ্ক্রিয় হওয়ার ফলে কার্যকরী অনুভূমিক বলটা এফ কজ আলফা নৌকাটি এর বলেই সামনের দিকে আগাতে থাকে। শিক্ষার্থী খেয়াল করো, তাহলে এই বলের কারণেই যেহেতু সামনের দিকে আগাচ্ছে, তাহলে এফ হচ্ছে প্রযুক্ত বল, আমরা সমবল বলি। এই কার্যকরী বল এফ কজ আলফা, এর মধ্যে কজ আলফা জড়িত, তাহলে কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে +1, অর্থাৎ কজ আলফা ইজিক্যাল টু 1 ইজিক্যাল টু কজ 100 কজ 0 ডিগ্রি, আর কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1, দেয়ারফর আলফা ইজিক্যাল টু 0 ডিগ্রি, অর্থাৎ রশ্মিটার মধ্যবর্তী কোণ যদি 0 হয়, তাহলে কার্যকরী বলটা খুব বেশি হবে।
তাহলে শিক্ষার্থীরা যদি আমরা রশির দৈর্ঘ্য এভাবে বাড়াতে থাকি তাহলে আলফার কোণের মান কমতে থাকবে। আলফা কোণের মান যত কমতে থাকবে ততই কার্যকরী বল বেশি হতে থাকবে এবং নৌকাটি স্মুথলি খুব দ্রুততার সাথে সামনের দিকে আগাতে থাকবে। তাহলে শিক্ষার্থীরা কি শিখলে, যদি রশির দৈর্ঘ্য বা দড়ির দৈর্ঘ্য যদি বাড়ানো যায় তাহলে আলফা কোণের মান কমতে থাকে। আলফা কোণের মান যতই কমবে তখন এফ কজ আলফার মান ততই বাড়তে থাকবে, ফলে নৌকাটি পূর্বের থেকে দ্রুত গতিতে আগাতে থাকবে। শিক্ষার্থীরা আমাদের তৃতীয় পয়েন্ট ছিল ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন। শিক্ষার্থীরা আমরা এইমাত্র যেটা শিখলাম যে রশি দিয়ে যেরকম রশির দৈর্ঘ্য বাড়ালে সামনের দিকে আগাতে থাকবে, তেমনি একইভাবে আমরা ব্যাখ্যাটি দিতে পারি। ধরে নাও ভূমিতে একটি ট্রলি ব্যাগ এ পরিমাণ বলে টানা হচ্ছে, তাহলে অনুভূমিক বরাবর আলফা কোণে ক্রিয়াশীল যদি হয় তাহলে এফ কজ আলফা এবং ওয়াই অক্ষ বরাবর এফ সাইন আলফা। যেহেতু ট্রলির একটা ওজন আছে ডাব্লু, তাহলে আমরা এই পূর্বে আলোচনা করছি যে তোমার বিভাজিত বল ঊর্ধ্বমুখী, এই ঊর্ধ্বমুখী বলের কারণে ডাব্লু মাইনাস এফ সাইন আলফা, অর্থাৎ আমার ট্রলি ব্যাগের ওজন কিছুটা কম হবে, আর কিছুটা কম হলেই ঘর্ষণ বল কম হবে, ফলে চলতে থাকবে। এবার আমরা হাতলটি যদি আমরা আরেকটু লম্বা করি তাহলে কোণের পরিমাণ কমতে থাকবে, যেহেতু সমবেগে টানা হচ্ছে। তাহলে আলফার মান যত কমবে ততই এফ কজ আলফার মান তত বাড়তে থাকবে, এর আগে প্রশ্নে শিখলে। তাহলে শিক্ষার্থীরা এভাবে হাতলের দৈর্ঘ্য যত বাড়ানো হবে ততই আলফার মান কমবে, আলফার মান কমা মানে এফ কজ আলফার মান বাড়বে, আর যত বাড়বে ততই স্মুথলি দ্রুততার সাথে ব্যাগটি টেনে নেওয়া যাবে। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা বেশ কিছু পয়েন্ট শিখলাম। এর আলোকে এর পরবর্তী ক্লাসে আমরা ভেক্টর গুণন শিখব। তোমরা পরবর্তী ক্লাসটি দেখবে আশা রাখি। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।